স্যার শুভ অপরাহ্ন। শুভ অপরাহ্ন। স্যার কেমন আছেন? আছি ভালো। স্যার আজকে আমরা আপনার কথা এবং লেখা সম্পর্কে কিছু আলাপচারিতা করব খুব ইনফর্মাল ভাবে। উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আপনার অভিমত জানতে চাচ্ছি। একখণ্ড হিরো বলা যেতে পারে। আচ্ছা এতটাই প্রেশাস লাগে আমার কাছে। স্যার আপনি বারবার বিনয়ের কথা বলছিলেন, বিনয় কেন এত জরুরি? আমার তো মনে হয় পরম করুণাময় নিজে বিনয়ী। আমি যদি তিনি তো একটা লিভিং বিইং হিসেবে মনে করি, তার একটা জাগ্রত সত্তা আছে প্রত্যেক মানুষের। আমি যদি আমার বাবার প্রতি বিনয়ী না হই কিভাবে হবে? এমনকি আমার পথে একজন যে ভিক্ষুক আমার কাছে ভিক্ষা চাইছে তার জীবন ধারণের জন্যে, তাকে আমি যদি টাকা নাও দিতে পারি, কোনো সাহায্য নাও করতে পারি, তার সঙ্গে অত্যন্ত বিনয়ী আচরণ করতে হবে আমার। কিংবা টাকা যদি আমি দিও, সাহায্য করিও, তখনও তার প্রতি বিনয়ী আচরণ করতে হবে। অর্থাৎ বিনয়টা আমার জীবনের কিংবা একজন মানুষের জীবনের সর্বক্ষণ থাকা দরকার। স্যার আপনার ক্লাসের কোনো প্রিয় স্মৃতি কি আছে? ক্লাস নিচ্ছেন এমন কোনো প্রিয় স্মৃতি? হ্যাঁ, অনেক। একটা যেমন হয়েছে যে আমি এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়েছে, এখানেও মাঝে মধ্যে হয়েছে। অন্য বিভাগের ছেলেমেয়েরা এসে আমার ক্লাসে বসে থাকতো এবং অনেক সময় এমন হয়েছে খুব ভিড়, তখন অন্য বিভাগের কোনো ছেলে আমাদের কোনো কোনো ক্লাস এখানে যে রুমের সেখানে সবার মানে বলে না যে তিল ধারণের জায়গা নেই, এরকম কখনো কখনো হতো। তখন বাইরের ছেলে মেয়েকে আমাকে একটু বলতে হতো যে তোমরা একটু যাও, কিংবা এটা আমার বলতে খারাপ লাগছে, কিংবা একটু আছি দরজা করে রাখছি, বারান্দায় দাঁড়িয়ে থাকো। কিন্তু ওরা তখন উঠে যাওয়ার সময় তখন ওদের ক্লাসের ছেলে মেয়ে বলছে ঠিক আছে আমরা কষ্ট করে চাপাচাপি করে বসি। তো তখন আমি বলতে ওকে, ইফ ইট ইজ ওকে ফর ইউ, ইট ইজ ওকে ফর মি। তো এইটা একটা মজার স্মৃতি। আর আমি খুবই বিনয়ের সঙ্গে বলি যে আমার ক্লাসে ছাত্রছাত্রীর উপস্থিতি সবসময় ভালো। সবসময় জীবনের চাকরি জীবনের প্রথম থেকে এ পর্যন্ত আমি উপস্থিতি সবসময় ভালো পেয়েছি এবং পিন ড্রপ সাইলেন্সও পেয়েছি এবং আবার ইন্টারাকশনও পেয়েছি। ছেলে মেয়ে যখন কিছু না বুঝলে প্রশ্ন করে, ওরা না করলে আবার আমি করতাম, তখন অন্যদেরকে আবার জিজ্ঞেস করতাম কিংবা করি, আচ্ছা ঠিক আছে এই তুমি বলো তো ও যা বললো এটা ঠিক কিনা। এ নিয়ে একটা বেশ তর্ক ইন্টারেক্টিভ হয়েছে। ইন্টারঅ্যাক্টিভ আমি সবসময়ই করতাম, করতাম এবং এখনও করি। স্যার সততা, নিষ্ঠা এবং দায়বদ্ধতা এগুলোকে কিভাবে আপনি সংজ্ঞায়িত করবেন? সংজ্ঞা দেওয়া তো খুব কঠিন। আমার সততা তো সব ক্ষেত্রেই দরকার। সততা এমন নয় যে, সততা বলতে এদেশে বোঝায় যে কোথাও কারোর কাছ থেকে অন্যায়ভাবে টাকা নিলাম না কারোর কাছে। সততা তো সে নয়, আমি আমার ক্লাসটা আছে আগামীকাল সকাল 10টা 20-এ আমি নিলাম না, কিন্তু সেইভাবে অসুস্থও নই, আরেকটা জায়গায় গেলাম, আরেকটা বিশ্ববিদ্যালয়ে পড়াতে গেলাম, তো সেটা তো সততা না। আমি আমার এই বিশ্ববিদ্যালয়ে কাজ করে আমি যাই, সেখানে আমি অসৎ নই। তো আমি আমার মায়ের যত্ন নিলাম না ঠিকমতো, সেটা তো সততার পরিচয় দেয় না। সততাটা এইরকম, কেবল একটা সামূহিক একটা ব্যাপার, কেবল অর্থ সংক্রান্ত সততাতে আমি বিশ্বাস করি না। আর আরেকটা কি? নিষ্ঠা। নিষ্ঠা আমার কাজে দরকার। আমি যখন পরিবারে আছি সেখানেও নিষ্ঠাবান হওয়া দরকার। আমি যখন আমার প্রতিবেশীর সঙ্গে একটা বিশেষ আলাপ করছি সেখানেও আমার নিষ্ঠাবান হওয়া দরকার। আর কি? দায়বদ্ধতা। দায়বদ্ধ তো বটেই। আমি রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ। রাষ্ট্রের আইন কানুন আমাকে মানতে হবে। আমি যা ইচ্ছে তাই করলাম। ধরা যাক আমি বাড়িতে খুব উচ্চ স্বরে মিউজিক বাজাচ্ছি, টেলিভিশনের শব্দ করলাম, আমার মনে রাখা উচিত যে পাশের বাসায় একটা শিশু থাকতে পারে, কিংবা নিচতলাতেই একজন বৃদ্ধা থাকতে পারেন যার ঘুমটা খুব প্রয়োজনীয়, একজন রোগী থাকতে পারেন। তো এই সবার প্রতি আমার দায়বদ্ধতা এবং এই পৃথিবীর প্রতি আমার দায়বদ্ধতা আছে। আমি একটা গাছে পেরেক মারলাম অকারণে, একটা শুধু ব্যানার টাঙানোর জন্যে, সেটা তো আমি অন্যভাবে পারি। একটা দুটো খুঁটি দিয়ে কিংবা আজকাল তো স্টিলের ফ্রেম দিয়ে আমি অনর্থ গাছে পেরেক মারলাম, সেটাও তো ঠিক নয়। আমেরিকার ওনার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, এক পণ্ডিত
শিকাগো ইউনিভার্সিটির। তিনি মহাভারত অনুবাদের কাজ ধরেছিলেন। তো আনিসুজ্জামান স্যার, এই যে এত আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক লেখক আনিসুজ্জামান স্যার, তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি মহাভারত যে অনুবাদ করা শুরু করলেন আপনার কতদিন লাগবে? তিনি বলেছিলেন প্রতিদিন 6 ঘন্টা, সপ্তাহে 5 দিন, 12 বছর। গড। এবং রবিশঙ্করও প্রায় 12 কি 13 বছর, তিনি প্রায় 12 কি 13 ঘন্টা সিতার বাজার চর্চা করতেন। এবং তার শিক্ষক ছিলেন তো বাংলাদেশের ক্ষণজন্মা শিল্পী ওস্তাদ আলাউদ্দিন খাঁ। এবং তিনি ওস্তাদ রবিশঙ্কর বলেছিলেন যে আমার সকল সাফল্য দেখে মানুষ, আমার গ্ল্যামার দেখে, কিন্তু এটার পেছনে যে আমার যে দীর্ঘদিনের পরিশ্রম, এমনকি আমার হাত সিতার বাজাতে বাজাতে ঘা হয়ে গিয়েছিল, সেই ঘা সারিয়ে তুলতেন আমার ওস্তাদ আলাদা ওষুধ খায়, ভালো খাবার দিয়ে, কিন্তু আমাকে এই কষ্টটা, পেইনটা নিতে হয়েছে, এটা কেউ জানে না। যে কোনো বিষয়ে, এমনকি আপনি যদি একটা ভালো কাঠমিস্ত্রি হতে চান, খুব দারুণ মানের একটি চেয়ার বানাতে চান, আপনাকে এই শ্রমটা দিতে হবে। স্যার, বই পড়া কেন জরুরি? বই ছাড়া তো হতেই পারে না। আমি তো এই যে আজকে আপনার সাথে আমি কথা বলছি, আমি গত রাতেও 3টা পর্যন্ত বই পড়েছি। কাজী নজরুল ইসলামের জীবনী লিখেছেন কমরেড মুজাফফর আহমেদ, পুরো ভারতবর্ষের বিখ্যাত কমিউনিস্ট লিডার, সেটা পড়ছিলাম অনেক আগ্রহের সঙ্গে। আমাদের জাতীয় কবির জীবনটা কেমন, পুঙ্খানুপুঙ্খ অথেন্টিক ইনফরমেশনগুলো পাওয়ার জন্যে বই পড়ার, তো একজন শিশুর জন্য বই পড়া যদি না পড়ে তাহলে সে তো এগোতেই পারবে না, ক্লাসে এগোতেই পারবে না। আর অন্য সবারই বই পড়া দরকার, তার জ্ঞানের বিকাশের জন্যে, তার মধ্যে মানবিকতা সৃষ্টির জন্যে এবং তার আত্মার আনন্দের জন্যে। স্যার, আপনার চোখে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ এবং আল মাহমুদ, এই 4 জন সম্পর্কে একটু শুনতে চাই। এইটা রবীন্দ্রনাথ একটা জায়গায় বলেছিলেন যে লিটারেচার অ্যাভোর্স সুপারলেটিভস, মানে সুপারলেটিভের কোনো জায়গা নেই লিটারেচারে, তিনি এইভাবে বলেছেন। তো ধরা যাক রবীন্দ্রনাথের সঙ্গে 30-এর কবিদের যে ভাষা নিয়ে চর্চাটা নিয়ে কোনো জায়গায় অল্প বিস্তর আপত্তি ছিল, কিন্তু আবার অ্যাপ্রিসিয়েশনও ছিল। সুধীন্দ্রনাথের কথা মনে পড়ছিল। রবীন্দ্রনাথ মানে আমাদের কি বলবো, সমস্ত পৃথিবীর একজন অমর স্রষ্টা সাহিত্যের ক্ষেত্রে। তিনি এত কিছু করেছেন, এত রকম জনরা নিয়ে কাজ করেছেন, এটা দেখা যায় না। তার প্রতিভার সঙ্গে তুলনা করা যেতে পারে কেবল লিওনার্দো দা ভিন্সি কিংবা মাইকেল অ্যাঞ্জেলোর, কিংবা তার জ্ঞান চর্চার সঙ্গে তুলনা করা যেতে পারে এরিস্টটলের। আমাদের কাজী নজরুল ইসলাম অনন্য সাধারণ প্রতিভাবান ব্যক্তি, খুব কম সময় পেয়েছিলেন, এরপর তো অসুস্থ হয়ে গেলেন, সেটা আমাদের বাংলা সাহিত্যের জন্য অপূরণীয় ক্ষতি। কিন্তু সেই সময়েও তিনি এত কিছু করেছেন, চলচ্চিত্র পর্যন্ত বানিয়েছেন, গান লিখেছেন, অনুবাদ করেছেন, সাংবাদিকতা করেছেন, পার্টি করেছেন, তারপরে মানুষের সঙ্গে মিশেছেন। তার সৃষ্টির কোনো তুলনা হয় না। এবং তিনি যে আমাদের জাতীয় কবি, এটা একেবারেই সঠিক একটা সিদ্ধান্ত। জীবনানন্দ দাশ আরেকজন প্রতিভাবান কবি। তিনি যদি তার লেখা ভালোভাবে অনুদিত হতো, আমি কল্পনা করতে পারি তিনি নোবেল প্রাইজ পেতেন। আরেকজন কবির কথা আমার খুব মনে পড়ছে এই প্রসঙ্গে, অসীম শক্তিশালী কবি, কিন্তু ওই পরিমাণ জনপ্রিয় নন, মানে ওই পরিমাণ না, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তি, কিন্তু যে পরিমাণ জনপ্রিয় ধরা যাক কবিতার পাঠকের কাছে জীবনানন্দ দাশ হয়েছে, সেটা কিন্তু তিনি হননি। সেটা আমরা এটাকে বলবো এটা ওনার ব্যর্থতা না, আমরা অবহেলা করেছি, অনাদর করেছি। আল মাহমুদ অনেক শক্তিমান একজন কবি। আমার এখন মনে পড়ছে আল মাহমুদের শ্রেষ্ঠ কবিতার সমগ্র কবিতার যখন প্রকাশনা উৎসব হলো, সেটা হয়েছিল বাংলা একাডেমিতে, এক বর্ষণমুখর অপরাহ্নে আমি গিয়েছিলাম। আমি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। আমি গিয়েছিলাম এবং আমার খুব ভালো লেগেছে। সেদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করছিলেন আমারই স্যার সুনীল কুমার মুখোপাধ্যায়। সেই থেকে আমার আল মাহমুদের প্রতি যে আগ্রহটা তৈরি হলো সেই দিন বিকেল থেকে, সেটা এখনো অক্ষত আছে বললে কম বলা হবে।
বেড়েছে। তার গদ্য অসাধারণ সুন্দর, তার আত্মজীবনী যেভাবে বেড়ে উঠি, তিনি খুব ভালো ছড়া লিখেছেন তিনি। এবং আল মাহমুদের জীবনে ডব্লিউ.বি. ইয়েটসের মতো পরিবর্তন হয়েছে। তিনি প্রকৃতি নিয়ে কবিতা আছে, প্রেম নিয়ে আছে, শ্রেণী সংগ্রাম নিয়ে কবিতা আছে, এবং তার যে বিধাতার প্রতি তার যে নিবেদন, আত্মনিবেদন, সেই নিয়ে অসাধারণ সুন্দর কবিতা আছে। মুক্তিযুদ্ধ নিয়ে কবিতা আছে, ভাষা আন্দোলন নিয়ে কবিতা আছে, বিভিন্ন নৃজাতি তাদের প্রতি যে ভালোবাসা আছে সেটা নিয়ে তিনি যেন পুরো দেশটা তার চোখের সামনে সবসময় থেকেছে। এবং তিনি একই সঙ্গে অত্যন্ত শক্তিশালী কবি এবং লেখক, গদ্যশিল্পী। স্যার, মানুষের জীবনের মূল মন্ত্র কি হওয়া উচিত বলে আপনার মতে? খুবই কঠিন প্রশ্ন। আমি মূল মন্ত্র জানি না কি বলবো, কিন্তু কয়েকটি বিষয় বলতে পারি। সেটা হচ্ছে, শুরু থেকে যিনি স্রষ্টা তার প্রতি বিনয়ী থাকা উচিত, কৃতজ্ঞ থাকা উচিত প্রতিদিন, প্রতি মুহূর্তে। এরপরই মানুষের মধ্যে, এই পৃথিবীতে যারা আছেন তাদের মধ্যে সর্বপ্রথম আমার বাবা এবং আমার মা, যাদের ইংরেজিতে বলে এন্ডলেস কন্ট্রিবিউশন, আকাশসম কন্ট্রিবিউশন থাকে। তারপরে আমার নিজের সংসার, আত্মীয় স্বজন, এবং এরপরই ভালোবাসার কিংবা মমতার পরিধিটা বাড়াতে হবে। আমার প্রতিবেশী, আমার যারা নিকটজন, আমার ক্ষেত্রে হচ্ছে আমার ছাত্রছাত্রী, আমার সহকর্মী, এমনকি আমার বিভাগে যে চতুর্থ শ্রেণীর কর্মচারী, তার প্রতিও আমার যথেষ্ট মমতা থাকা প্রয়োজন মানুষ হিসেবে, এবং তার ভালো মন্দ আমাকে ভাবতে হবে। এবং দেশ তো বটেই, যে দেশের আমি নাগরিক, যে দেশের কারণে আমার এই সমৃদ্ধি, এবং একটা সময় হচ্ছে সমস্ত পৃথিবীর মানুষের জন্যে মমত্ববোধ থাকতে হবে। সংকীর্ণ জাতীয়তাবাদ কিংবা দেশপ্রেম যেন অন্য মানুষের, অন্য দেশের, অন্য মানুষের, সেটা যে দেশেরই হোক, প্রতি যেন নিষ্ঠুর কোনো ভাবনাও না থাকে। সকলের প্রতি ভালোবাসা থাকা উচিত। এটা যদি আমাদের সকলের থাকে, তাহলে আজকে যে পৃথিবীতে যে এত সংকট নিশ্চয়ই কমতো। স্যার, একজন ভালো অনুবাদকের সবচেয়ে জরুরি গুণ কি কি বলে আপনি মনে করেন? একটাই, ওই মানে না, দুটো। একটা হচ্ছে যে ভাষা থেকে অনুবাদ করা হচ্ছে সেই ভাষায় দখল থাকতে হবে, আর যে ভাষায় অনুবাদ করা হচ্ছে সেই ভাষায়। আরটা হচ্ছে নিজের একটা এটাকে ব্যাখ্যা করা যায় না, একটা ক্রিয়েটিভিটি, একটা সৃজনশীলতা, যে আমি একটা জায়গায় আমি বললাম ভালো লাগা, না ভালোবাসা, না মমতা, না কৃপা, এই চারটা শব্দের জায়গায় কোনটা আগে দেব, এবং বাক্যের শুরুতে না শেষে দেব, না মাঝে দেব, এবং একবার দেব না তিনবার দেব, সেই ব্যাপারে একটা সৃজনশীলতা, এটা সবার থাকে না। এটা কি স্যার গড গিফটেড? হতে পারে। যেমন কাজী নজরুল ইসলামের যে ওমর খায়েমের যে অনুবাদ, সেটা তো আমি আরো অনুবাদ পড়েছি। মানে কাউকেই নজরুলের অনুবাদের কাছাকাছি আনা যাবে না, সেটা মনেই হয় না অনুবাদ। এইটা তো অসাধারণ। স্যার, আপনার ভাষায় সাফল্য কি? এটা খুবই আপেক্ষিক শব্দ আর কি। যেমন আমার আব্বার কাছে সাফল্য ছিল যে মানে তিনি একটা চাকরি করতেন সরকারি উচ্চ পদে, এবং সৎ লোক ছিলেন, এগুলো তার সাফল্য। উচ্চ পদে আসীন হতে পেরেছিলেন, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করে যত্ন করে মানুষ করেছেন, সেটা তার সাফল্য। আমার আম্মা খুব শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন, সেটা তার একটা সাফল্য। আবার আমি বিয়ে করিনি, কাজেই আমার এই জীবনে এই সাফল্যের বিষয়গুলো আসবে না। আমি কি করেছি? আমি শিক্ষকতা করেছি, আমি অল্প বিস্তর লেখালেখি করেছি, এবং আমি প্রচুর সংগঠন করেছি। সংগঠনের মাধ্যমে নানা রকম কাজ করেছি, ঢাকা শহরে ক্যাম্পাসে, এমনকি কোনো কাজকে বলা যেতে পারে দেশব্যাপী। সেই সমস্ত সংগঠক হিসেবে আমার সাফল্য কতটুকু, সেটা সবসময় যে আমি সফল হয়েছি কিংবা এমনকি অর্ধেক সফল হয়েছি সেরকমও আমি মনে করি না। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি সফল কি অসফল
সেটা আমার যারা নিকটের লোক কিংবা দূরের লোক তারা ঠিক করবে, তারা হবে বিচারক, আমি বিচারপতি নই। On this wonderful occasion, I want to say you one thing that I have met so many people in my life, but among them, you are the most amazing one. And that's why I felt that he holds the whole literature in you. That is wonderful. স্যারের সাথে আমার একটা খুবই স্পেশাল একটা ডের কথা মনে পড়ছে, মোমেন্টের কথা মনে পড়ছে। তখন আমি মেবি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তো তখন হচ্ছে সাডেনলি স্যার বলছেন ক্লাস নেবেন, কিন্তু কোনো ক্লাসরুম ফাঁকা নেই। সেক্ষেত্রে স্যার বললেন ঠিক আছে চলো আমরা তাহলে গাছতলার নিচে ক্লাস করব। তো আমি তো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তো জিনিসটা খুব উইয়ার্ড লাগলো যে ভার্সিটিতে এসে গাছতলার নিচে ক্লাস করবো, এটা কেমন লাগে আর কতক্ষণ করবো। তো স্যার বললো খুব শর্ট একটা ক্লাস নিব। তো স্যারের এই শর্ট ক্লাসটা বেসিক্যালি অ্যারাউন্ড 3.5 ঘন্টার মতো মানে টাইম স্পেন্ড হয়েছে। সো এটা আমার কাছে মেমোরেবল, কারণ হচ্ছে এটা আমার ফার্স্ট একটা এরকম একটা এক্সপিরিয়েন্স আমি ক্লাসটা করেছি।